আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রিটকারীর আইনজীবী। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথের জন্য অপেক্ষা করতে হবে ইশরাকের। সাদিয়া কানিজের সহায়তায় দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 27শে মার্চ এই রায় দেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে গ্যাজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে গত 14 মে হাইকোর্টে রিট করা হয়। বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর নির্দেশনার রিটটি খারিজ করে দেন আদালত। পরে বিএনপির আইনজীবীরা বলেন, মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়াতে বাধা থাকলো না। রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রিটকারী আইনজীবীরা। বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 8 দিন ধরে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে তার অনুসারীরা। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। এদিকে উচ্চ আদালতের রায়ে জনগণ এবং গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব অডিও বার্তায় এমন মন্তব্য করেন। জনগণের স্বস্তির জন্য দলীয় নেতাকর্মীরা রাস্তা থেকে সরে যাবেন এবং ইশরাক হোসেনের শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন এবং জোর করে চাপিয়ে না দিয়ে সংস্কার বিষয়ে যেগুলো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এছাড়াও একই দাবি এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। এতে মৎস্য ভবন এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বৃষ্টি উপেক্ষা করেই 9ম দিনের চলছে অবস্থান কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত না ইশরাক ভাইকে তার কাঙ্ক্ষিত পদ ফেরত দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দর্শক, আন্দোলনের আরো খবর জানাতে মৎস্য ভবন মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সকালে কথা হচ্ছিল যে ইশরাক হোসেনের সমর্থকেরা বিক্ষোভ করছেন সেখানে এবং যানজটেরও সৃষ্টি হয়েছে আশেপাশে। সব মিলিয়ে একটু জানতে চাই সেখানকার পরিস্থিতি। আসলে সকাল থেকে তাদের যে অবস্থান ছিল এখনো কিন্তু তাদের সেই অবস্থান রয়েছে। তারা বলছেন যে সরকারের যে 2 উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং
মাহফুজ তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের দাবি থেকে নড়বে না এবং এখানে যে অবস্থান নিয়েছে এখানে তারা অবস্থান নিয়ে থাকবেন। পাশাপাশি ইশরাক হোসেনের মেয়র পদের যে শপথ বাক্য, সেই শপথ যতক্ষণ না পাঠ করানো হবে তারা এখান থেকে নড়বেন না। এবং নতুন কোনো কর্মসূচি কিন্তু এখনও আসেনি। তাদের দলের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু এখনও নির্দেশনা না পাওয়ার ফলে তারা এখানে অবস্থান করছেন এবং যখন নতুন কোনো নির্দেশনা আসবে তখন হয়তো বা সেই বিষয়ে তারা জানিয়ে দেবেন। তবে ফেসবুক একটি বার্তা ইশরাক হোসেন কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত সরকারের ওই দুই উপদেষ্টা তাদের পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান থাকবে, প্রয়োজনে এই অবস্থান আরও বিস্তৃত হবে, আরও বড় হবে, সেই কথাটি তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা জানিয়েছেন যে আসলে যে আজকে যখন হাইকোর্ট থেকে একটি রিট খারিজ করে দেওয়া হয়েছে এবং ইশরাক হোসেনের মেয়র হতে আর কোনো বাধা থাকবে না, সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে মেয়রের যে বাধা না থাকলেও ততক্ষণ না আসলে তাকে শপথ পড়ানো হচ্ছে ততক্ষণই তারা অবস্থান নিয়ে থাকবেন এবং যখন শপথ পড়ানো হবে তখন হয়তো বা তারা তাদের নতুন অবস্থানের কথা জানাবেন। পাশাপাশি তারা বলেছেন যে আসলে যতক্ষণ এই অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দের নতুন নির্দেশনা না আসবে তারা এখানে থাকবেন এবং আমরা যতটুকু জেনেছি যে বিকেলের দিকে হয়তো বা ইশরাক হোসেন এখানে আসবেন এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সাথে এখানে অবস্থান নেবেন। হয়তো বা সেখানেই নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করতে পারে। পরবর্তীতে যদি ঘোষণা করে তাহলে আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো বা দর্শকদেরকে সেটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রিদওয়ানা। রাকিব, ধন্যবাদ আপনাকে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানি সোমবার। জুবাইদা রহমানের আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি করা হয়নি, তাই তারেক রহমান এবং জুবাইদা রহমান দুজনই খালাস পাবেন বলে আশা ব্যক্ত করেন। এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না এবং এই জাজমেন্টটা টিকতে পারে না। আপ টু দিস এক্সটেন্ট উই হ্যাভ সাবমিটেড টুডে বিফোর দ্য অনারেবল কোর্ট। নেক্সট সেশন আছে মানডে অ্যাট 2, ওই দিন আমরা বাকি আর্গুমেন্ট করব। সাম্য হত্যার বিচারের দাবিতে টানা 9ম দিনের মতো আন্দোলন করছে ছাত্রদল। সকালে থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেছে তারা। তীব্র বৃষ্টিতে অবস্থান কর্মসূচি কিছুটা বিলম্বিত হলেও পরে বৃষ্টির মাঝেই সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিব হাসান জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই সাম্য হত্যার প্রকৃত খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। আজকের আন্দোলন বিকেল 5টা পর্যন্ত চলবে বলেও জানান তারা। বিচারের যেই প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এই দাবিতে আজকে আমরা ব্লকেট কর্মসূচি দিয়েছি। বারবার বলেছি যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধী গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? আমরা এই দাবিতে আজকে এখানে আবারও একত্রিত হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণের কাছে তারেক রহমানের রাজনৈতিক বিশ্বস্ততা নষ্ট করার জন্য এই বক্তব্য দিয়েছেন তিনি। সকালে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ক্ষমতাসীনরা বিএনপির পায়ে পা লাগিয়ে বিবাদ সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন রিজভী। খলিলুর রহমানের বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি রিজভীর। তারেক রহমান বিদেশে বসেও দেশের জনগণের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গেছেন
বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ হন। তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন বিষয়ে তিনি আগের অবস্থানেই রয়েছেন বলেও জানিয়েছেন। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেন। এতে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ছাড়াও মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। কমিশনের প্রথম ধাপের আলোচনায় সংস্কার বিষয়ে ঐকমত্য থাকলেও তা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের অবস্থান ইতিবাচক। দ্বিতীয় ধাপের আলোচনায় সমাধানের আশা করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ মনে করেন কিছু মৌলিক সংস্কার অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর বাকিগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা প্রয়োজন। আতিকা রহমানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। 33টি দলের সঙ্গে আলোচনা করেছে কমিশন। বেশ কিছু প্রস্তাবে দলগুলো একমত হলেও মতপার্থক্য রয়েছে অনেক। সংবিধান সংস্কার, সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বিভিন্ন বিষয়ে ভিন্নমত রয়েছে। সংস্কার আগে নাকি পরে নির্বাচন, এ নিয়েও রয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি। তবে দীর্ঘমেয়াদী ও আইনি সংস্কার রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। পরপর দুবারের পরে আর না। আরেকটা হচ্ছে পরপর দুবার হয়ে কিছুদিন বিরতির পর আর 5 বছর বিরতির পর হয়তো আবার আরেকজন প্রধানমন্ত্রী হতে পারে একই ব্যক্তি। আমি এটাকে খুব বিরাট পার্থক্য মনে করি না। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, যে সংসদ গঠিত হবে, তারা এই সংস্কারগুলোর আইনি কাভারেজ দেওয়ার চেষ্টা করবে বা করবে, এটাই কাম্য। হ্যাঁ, কিছু কিছু আছে যেটা এই সরকারও করতে পারে। রাজনৈতিক অঙ্গীকার না থাকলে আপনি কোনো সংস্কার ধরে রাখতে পারবেন না। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর আলোচনা গণঅভ্যুত্থানের সাফল্য। মূল 3টা বার্তার মধ্যে একটা বিচার, সংস্কার, নির্বাচন। সংস্কার সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সবারই। কিছু আছে যেগুলোর ক্ষেত্রে দ্বিমত আছে বা আংশিক একমত আছে। এগুলো নিয়ে আমাদের পরবর্তী পর্যায়ে কাজ করতে হবে। কমন মিনিমাম গ্রাউন্ড বলি, সেই জায়গায় পৌঁছানো যাবে এবং তার উপর ভিত্তি করে যদি একটা জাতীয় সনদের মতো হয়, তাহলে সেটাই হবে যে ভবিষ্যতের জন্য মানুষের সুযোগ হবে তাদেরকে জবাব দিতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে জবাব দিতে আর আওতায় আনা। সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভেদ থাকলেও অনিয়ম দুর্নীতি কমাতে দলগুলো ঐক্যমত হয়েছে বলে মনে করেন তিনি। আমার কাছে আশা জাগানীয় বিষয় হলো যে দুদক সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে সম্পর্কে প্রায় সবগুলি দলের প্রায় শতভাগের কাছাকাছি একমত। কিছু কিছু হেরফের আছে ডিটেলসের ক্ষেত্রে, মৌলিক জায়গাগুলোতে একমত। দ্বিতীয় ধাপের আলোচনায় ঝুলে থাকা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে এবং সংস্কার প্রক্রিয়া দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আতিকা রহমান, RTV, ঢাকা। বিভিন্ন অপরাধে বেড়েই চলেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্তের 17টি এলাকা দিয়ে চোরাই পথে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র। পুলিশ বলছেন, সীমান্তবর্তী জেলাসহ সারা দেশে অবৈধ অস্ত্র প্রতিরোধে বিভিন্ন বাহিনীর সমন্বয় অভিযান চলছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সীমান্তে অস্ত্র পাচারের রুটগুলো বন্ধ করতে না পারলে দেশের নিরাপত্তা হুমকিতে পড়বে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক হলে প্রকাশ্যে বেড়ে যায় অস্ত্রের ব্যবহার। কিশোর গ্যাং সহ নানা শ্রেণীর অপরাধীরা দাপটের সঙ্গে ব্যবহার করে অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ কিংবা সামান্য দ্বন্দ্ব, প্রায় সব ক্ষেত্রেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। গোয়েন্দা তথ্য
তথ্য বলছে ভারত ও মিয়ানমার সীমান্তে রয়েছে উত্তেজনা। এর পাশাপাশি সীমান্ত এলাকায় আরাকান আর্মির তৎপরতাও সুবিধা এনে দিয়েছে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের, যার প্রমাণ মেলে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারে। অভিযানে রাইফেল, এলজি, পিস্তল সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হচ্ছে। পুলিশের এআইজি এনামুল হক সাগর বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্রের ব্যাপারে অভিযান চলছে। সীমান্তবর্তী জেলাগুলোতে যেন আমরা দেখে থাকি যে অন্যান্য যে সমস্ত আমাদের সংস্থা রয়েছে তাদের সাথে কিন্তু একটি সুসমন্বয়ের মাধ্যমে কিন্তু ওই জেলাগুলোতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমাদের পক্ষ থেকে ওই সীমান্তবর্তী জেলাগুলোতে কিন্তু বিশেষভাবে সতর্ক আমরা সবসময় থাকি, যাতে অবৈধ অস্ত্র যেটি বললেন বা মাদক যেটি বললেন, এটি যাতে সর্বাত্মক কারণে এটি প্রতিরোধ করা যায়। অপরাধ বিশ্লেষকদের মতে সীমান্ত এলাকায় নজরদারির অভাবে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। আমাদের চারদিকে প্রায় ভারতের সীমান্ত, তারপর ওদিকে মিয়ানমারের সীমান্ত, এখান দিয়ে খুব সহজে অবৈধ অস্ত্র চলে আসে। আরেকটা হচ্ছে যে আমাদের 120 কিলোমিটারের বেশি হচ্ছে আপনার সমুদ্র, সেই সমুদ্র কিন্তু বেশিরভাগ সমুদ্র সীমান্ত কিন্তু অরক্ষিত। এই অবৈধ অস্ত্র সেটা কিন্তু আপনার এই সমস্ত সীমান্ত দিয়ে আসে এবং সেইটা দিয়ে কিন্তু আপনার অপরাধগুলো হয়। হ্যাঁ, তো সেইটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনার ব্যবস্থাটা দরকার। স্থল বা সমুদ্র সীমায় কঠোর নজরদারি করতে না পারলে অবৈধ অস্ত্রের অবাধ প্রবেশ ঠেকানো সম্ভব নয় বলেও মনে করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। রাজধানীতে একদিকে আন্দোলন আর অপরদিকে মুষলধারে বৃষ্টিতে নাকাল নগরবাসী। বৃষ্টির কারণে সকালে অফিস, আদালত এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের 7 জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। দর্শক, রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুদ্র, সকাল থেকেই আন্দোলন, সেই সাথে বৃষ্টির কারণে নগরবাসী দুর্ভোগে পড়বেন, এটা খুবই স্বাভাবিক। এখন একটু জানতে চাই কি অবস্থা। একেবারে যানজটে নাকাল হয়ে পড়েছে রাজধানী। আমি এখন রয়েছি নাইটিঙ্গেল মোড়ে, একেবারে পল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, এদিকে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়, পুরো এলাকায় কিন্তু একেবারে গাড়িগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যেটা দেখি যে আধা ঘন্টার মধ্যে হাফ কিলো রাস্তাও পার হতে পারছে না গাড়িগুলো। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকে রাজধানীতে বড় দুটি আন্দোলন হচ্ছে। একটি ছাত্র দলের আন্দোলন, হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন করছে, অন্যদিকে ইশরাক ইস্যুতে কিন্তু নগরবাসী আন্দোলন করছে। সব মিলিয়ে আন্দোলনের পাশাপাশি আমরা দেখেছি যে 1 ঘন্টা রয়েছে রাজধানীতে, 1 ঘন্টার ভিতরে আধা ঘন্টায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এই বৃষ্টির কারণে একেবারে রাজধানীর বেশ কিছু সড়ক একেবারে পানিতে তলিয়ে গেছে, বিশেষ করে মৌচাক, মালিবাগ, মিরপুর, গাবতলী এলাকা, বেলি রোড, বেশিরভাগ সড়কে কিন্তু এখন পর্যন্ত পানিতে তলিয়ে রয়েছে। এখানে হাঁটু পানি রয়েছে এবং যান চলাচল কিন্তু বৃষ্টির কারণে খুবই ধীরগতিতে হচ্ছে। রাস্তার যে পাশ দিয়ে পানি জমে আছে সেদিকে গাড়ি চলতে পারছে না, যার কারণে খুব সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ি চলছে। নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 9 মাস ধরে কিন্তু সিটি কর্পোরেশনের কার্যত কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। বিশেষ করে জলবদ্ধতা রোধে আসলে সিটি কর্পোরেশন যে কাজ করে থাকে সেই কার্যক্রম নেই, যার কারণে কিন্তু বিগত সময়ের থেকে এখন বৃষ্টিতে আসলে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই কিন্তু একেবারে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। তারা দাবি করেছেন যে দ্রুত যেন এই অবস্থার অপসারণ হয়, তারা যেন জলবদ্ধতা থেকে আসলে মুক্তি পায়। এবং স্কুল কলেজ কিছুক্ষণ আগে ছুটিয়েছে বেশিরভাগ স্কুল, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু বাসার দিকে রওনা হয়েছেন। অন্যদিকে সরকারি কার্যদিবস আজ। সব মিলিয়ে আন্দোলন, বৃষ্টি যদি গলি দিতে না, একেবারে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন এবং এই ভোগান্তি আসলে আরো কতক্ষণ চলবে তা কিন্তু এখন ঠিক করে বলা যাচ্ছে না। রফিক, ধন্যবাদ আপনাকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে আর দুপুর ২টায় শুরু হয়েছে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট। আগামী ২৭ মে পর্যন্ত দেয়া হবে আগাম টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করছে রেলওয়ে। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে সব। ঈদের সময় টিকিট পাওয়া যায় না, এই জন্য অনলাইনে টিকিট কেটেছি। যখনই টিকিটটা অগ্রিম ছাড়া হয় একটা টাইম দিয়ে, এর আগেই ব্ল্যাকে সম্ভবত এই টিকিটটা বুকিং হয়ে যায়। টিকিট পাওয়া যায় বলতে ট্রাই করলে পাওয়া যায়, মানে ওইভাবে লেগে থাকতে হয় আর কি। দ্রুত কুয়েটের অচল অবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে বেলা 11টায় থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা এই সংকট থেকে বেরিয়ে আসতে ভাইস চ্যান্সেলরকে অপসারণ করিয়ে যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান চান। প্রতিবাদ জানিয়ে তারা বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে চাপের মধ্যে রেখে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গেল 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় অচল অবস্থা সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীদের একটি অংশ এবং শিক্ষকরা আন্দোলনে নামেন। ফলে গেল 3 মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পঞ্চগড়, কুমিল্লা ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৪৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশ ইন করা সবাইকে আটক করেছে বিজিবি। ভোর সোয়া 4টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়ি ভাষা সীমান্ত দিয়ে ভারতের টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২১ জনকে পুশ ইন করে। তাদের মধ্যে 2 জন পুরুষ, 6 জন নারী এবং 13 জন শিশু। পরে তাদেরকে বড় বাড়ি সীমান্তের ভিতরে বাংলাদেশ ভূমি থেকে তাদের আটক করে বিজিবির টহল দল। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানায় বিজিবি 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এদিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে 13 বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। বিজিবির টহল দল তাদের আটক করে। অপরদিকে রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে 11 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের 1 জন নারী এবং অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে। সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।